সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমার্জিং স্টাডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিধানচন্দ্র সাহা, প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়ে আলোচনা করছি। এর পূর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। এই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা প্রতিদিনকার মতন আজকেও আমাদের ক্লাসে প্রবেশ করি। তো এর আগের প্রত্যেকটি ক্লাসই আমরা ক্লাসটি শুরু করেছিলাম একটি ছবি দেখে, তবে আজকে আমরা ক্লাসটি শুরু করব একটি ছোট্ট ভিডিও দেখার মাধ্যমে। চলো তাহলে আমরা একটি ভিডিও দেখি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওটি দেখলে, আশা করি তোমরা ভিডিওটি দেখে আজকের পাঠ সম্পর্কে কিছুটা অনুমান করতে পারছো। তো আজকের পাঠ ভূমিক্ষয়। তো চলো বন্ধুরা, দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। ভূমিক্ষয়ের সংজ্ঞা ও প্রকারভেদ বলতে পারবে, ভূমিক্ষয়ের কারণসমূহ নিরূপণ করতে পারবে, ভূমিক্ষয়ের রোধের উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবে, ভূমিক্ষয়ের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করতে পারবে, ভূমি সংরক্ষণের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে, ভূমি সংরক্ষণের উপায় বর্ণনা করতে পারবে। তো এই শিখন ফলগুলো আমরা আজকে অর্জন করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা মূল ক্লাসে প্রবেশ করি। চলো আমরা শুরুতেই তোমরা যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, তার মাধ্যমে কিন্তু আমরা ভূমিক্ষয়ের সংজ্ঞাটা দিতে পারি, যে কিভাবে ভূমিক্ষয় হচ্ছে। আমরা যে সংজ্ঞাটি দেখছি, আমরা যে ছবিটি দেখছি, সেখান থেকে কিন্তু আমরা সংজ্ঞা নিরূপণ করতে পারি। দেখো, বিভিন্ন প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, পানি প্রবাহ, বন্যা, পশু বিচরণ, নদী ও সমুদ্র ঢেউ, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি, এবং কিছু কৃত্রিম কারণ যেমন বন উজাড়, ইটভাটায় মাটি সংগ্রহ, ভূমিকর্ষণ ইত্যাদি কারণে মাটির প্রাথমিক কণার বিযুক্তি বা ভূমির উপরিভাগ থেকে মাটি আলগা হয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তাকে ভূমিক্ষয় বলে। আমরা বলেছি বিভিন্ন প্রাকৃতিক কারণ, যেমন বৃষ্টিপাত। বৃষ্টিপাতের কারণে অনেক পানি প্রবাহিত হয় ভূমির উপরের স্তর থেকে, ফলে ভূমির প্রাথমিক কণার বিযুক্তি ঘটে। এরপরে রয়েছে বায়ু প্রবাহ। আমরা জানি যখন মাটিতে বাষ্প কমে যায় তখন মাটির কণার বিযুক্তি ঘটে এবং বায়ু প্রবাহের ফলে ভূমি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এরপরে রয়েছে পানি প্রবাহ। পানি প্রবাহ বলতে যে বিভিন্ন জলোচ্ছ্বাস বা জোয়ারের পানি আসার ফলে ভূমির ভূমিক্ষয় হতে পারে। এরপর রয়েছে বন্যা, পশু বিচরণ, নদী ও সমুদ্রের ঢেউ, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি, এবং কিছু কৃত্রিম কারণ যেমন বন উজাড়, ইটভাটা মাটি সংগ্রহ, ভূমিকর্ষণ ইত্যাদি কারণেও ভূমিক্ষয় হয়। অর্থাৎ এই সব কারণে যখন মাটির উপরই স্তরের প্রাথমিক কণার বিযুক্তি ঘটে মাটি থেকে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাকেই আমরা ভূমিক্ষয় বলছি। তো ভূমিক্ষয়ের সংজ্ঞা আমরা দেখলাম, এটি একটি এক মার্কের জ্ঞানমূলক প্রশ্ন আসে। এ পর্যায়ে আমরা সংজ্ঞার মাধ্যমে কিন্তু আমরা কারণ দেখে ফেলেছি। এখন আমরা দেখব যে ভূমিক্ষয় কি কয়েক রকমের ভূমিক্ষয় হতে পারে, কি কি ভূমিক্ষয় রয়েছে। তোমরা স্ক্রিনে 6টি ছবি দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ছবি। এখানে বিভিন্ন ধরনের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভূমি এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, বা উপরের মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। তো এর মাধ্যমেই আমরা কিন্তু ভূমিক্ষয়ের কারণ বলতে পারি। যেমন এই যে আস্তরণ ভূমিক্ষয়, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি আস্তরণ ভূমিক্ষয়, দ্বিতীয়টি রিল ভূমিক্ষয়, তারপরে রয়েছে নালা ভূমিক্ষয়, নদীর তীর ভূমিক্ষয়, সাগর তীর ভূমিক্ষয়, ধস ভূমিক্ষয়। আমরা এই 6টি
প্রকারভেদ দেখলাম। এখন এই 6টি প্রকারভেদের ছাড়াও পানিজনিত ভূমিক্ষয়, এই 6টি মূলত হচ্ছে পানির কারণে ভূমিক্ষয় হয়ে থাকে এই 6টি। এছাড়াও বায়ুজনিত কারণেও ভূমিক্ষয় হয়। তো আমরা শুরুতেই এই যে ভূমিক্ষয়গুলো দেখলাম এগুলোর একটু সংজ্ঞা আকারে আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে যে পানি ঘটিত ভূমিক্ষয় রয়েছে সেখানে আমরা বলেছি আস্তরণ ভূমিক্ষয়, অর্থাৎ বৃষ্টি বা সেচের পানি ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূমির উপরিভাগের নরম উর্বর মাটিকণা পাতলা আবরণের মতন উঠে যায়, একে আস্তরণ বা পাত ভূমিক্ষয় বলে। অর্থাৎ একদম উপরের স্তরে যে ভূমিক্ষয়টি হয়, একটি স্তর যদি চলে যায় এক স্থান থেকে অন্য স্থানে, সেটি মূলত আস্তরণ ভূমিক্ষয়। এরপর রয়েছে রিল ভূমিক্ষয়। অতি বৃষ্টিপাত হলে জমির ঢাল বরাবর নালা হয়ে মাটি কেটে যায়, একে রিল বা নালী ভূমিক্ষয় বলে। এটি মূলত অনেকটা নালার মতন তৈরি হয় এই ভূমিক্ষয়ের ক্ষেত্রে। যখন এক স্থান থেকেই বৃষ্টির পানি নামতে থাকে তখন কিন্তু সেখানে একটু গভীরতা সৃষ্টি হয় এবং একটি নালা সৃষ্টি করে। এই যে নালার সৃষ্টি করে এবং গভীরতা হয়, এখানকার মাটি এক স্থান থেকে এই স্থান থেকে অন্য স্থানে যেহেতু চলে যায়, একেই আমরা বলেছি রিল ভূমিক্ষয়। এরপর বলছি গালি ভূমিক্ষয়। একাধিক নালী একত্রিত হয়ে বড় আকারে প্রবাহের পথ সৃষ্টি করলে তাকে গালি ভূমিক্ষয় বলে। নালীর থেকে যখন অনেকগুলো নালী বা রিল একত্রিত হয়ে যায় তখন কিন্তু একটি বড় নালার সৃষ্টি করে। এই বড় নালা যে সৃষ্টি করে সেটি মূলত গালি ভূমিক্ষয়। অর্থাৎ নালী হচ্ছে ছোট ছোট ভূমিক্ষয়, কিন্তু যখন অনেকগুলো নালী একত্রিত হয়ে বৃহৎ আকার সৃষ্টি করে তখন তাকে আমরা গালি ভূমিক্ষয় বলছি। এরপরে বলছি ধস ভূমিক্ষয়। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি একসাথে বড় এলাকা জুড়ে স্থানান্তরিত হয়, একে ধস ভূমিক্ষয় বলে। আমরা প্রায়শই দেখি বর্ষাকালে বা বৃষ্টির সিজনে আমাদের পাহাড়ি অঞ্চল যেমন বান্দরবন, খাগড়াছড়ি এলাকায় এই ধসটি হয়। এই ভূমিধসের ফলে মাটি এক স্থান থেকে অন্য স্থান থেকে চলে যায়, ফলে একেই আমরা বলছি যে ধস ভূমিক্ষয়। সমুদ্রকূল ভূমিক্ষয়। জলোচ্ছ্বাস বা সাগরের ঢেউয়ের আঘাতে সমুদ্র উপকূলে সাগর বক্ষে বিলীন হয়, একে সমুদ্র ভূমিক্ষয় বলে। আমাদের উপকূলীয় অঞ্চলে কিন্তু এই ভূমিক্ষয়টি দেখা যায়। যেমন অনেক আগে যখন যেখানে সাগরের তীর যেখানে ছিল, এখন কিন্তু এই ভূমিক্ষয়টির ফলে সাগরের তীর ছোট হয়ে আসছে এবং প্রতি বছরই পানির ঢেউয়ের আঘাতে এই ভূমিক্ষয়টি হয়ে যায়। পানি ঘটিত ভূমিক্ষয় দেখলাম আমরা। পানি ঘটিত ভূমিক্ষয় বলছি 6টি, যেমন আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, গালি ভূমিক্ষয়, এরপরে রয়েছে ধস ভূমিক্ষয় এবং সমুদ্রকূল ভূমিক্ষয়। পর্যায়ে আমরা দেখব বায়ু গঠিত ভূমিক্ষয়। বায়ু গঠিত ভূমিক্ষয় হলো সেল্টেশন। বায়ু প্রবাহের ফলে বালির কণার উড়ে স্থান পরিবর্তন করাকে সেল্টেশন বলে। এতে বালিকণা 30 সেন্টিমিটার বেশি উঠতে পারে না। অর্থাৎ সেল্টেশন হলো খুবই অল্প জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে বালি গিয়ে যে জমা হয় সেটি মূলত সেল্টেশন। এরপর রয়েছে গড়িয়ে চলা। অপেক্ষাকৃত বড় এবং ভারী কণা বায়ুর ধাক্কায় গড়িয়ে স্থানান্তরিত হয়। বায়ু ভূমিক্ষয়ের কারণে 5 থেকে 25% কণা গড়িয়ে চলার মাধ্যমে ক্ষয় হয়। এরপর রয়েছে অবলম্ব। বায়ু ঝড়ের মাধ্যমে ধুলাবালি অবলম্বভাবে পরিবাহিত হয়, ক্ষয় হয়। এই পদ্ধতিতে 30 থেকে 40% ভূমিক্ষয় হয়। বায়ুঘটিত ভূমিক্ষয় সাধারণত বায়ু প্রবাহের ফলেই হয় এবং প্রথম যে সেল্টেশন আমরা পড়েছি সেখানে কিন্তু ক্ষুদ্র কণা এক স্থান থেকে অন্য স্থানে যায় বলে এখানে 30 সেন্টিমিটার বেশি চলে যেতে পারে না। অর্থাৎ এই কণাটি আস্তে অনেকগুলো কণা একত্রিত হয়ে একটু স্তূপ আকারে হয়, এটি মূলত সেল্টেশন। এরপরে হচ্ছে গড়িয়ে চলা। গড়িয়ে চলার মাধ্যমে 5 থেকে 25% কণা ক্ষয় হতে পারে। আর সর্বশেষ রয়েছে অবলম্ব। এটি বায়ু ঝড়ের মাধ্যমে এই ভূমিক্ষয়টি হয়ে থাকে। আমরা এখন স্ক্রিনে 5টি ছবি দেখতে পাচ্ছি। আমরা এই 5টি ছবির মাধ্যমে বুঝতে পারবো যে কিভাবে ভূমিক্ষয় হচ্ছে এবং ভূমিক্ষয়ের কারণগুলো কি কি। দেখো, প্রথম রয়েছে বৃষ্টি ও সেচের পানির দ্বারা, এরপর রয়েছে বায়ু প্রবাহ দ্বারা, এরপর রয়েছে বন উজাড়, ইটভাটায় মাটি সংগ্রহ এবং ভূমিকর্ষণ।
এরপরে যে 5টি ছবি দেখতে পাচ্ছি, এই 5টি ছবিও ভূমিক্ষয়ের কারণ: মাটির বুনট, পশুচারণ, নদী ভাঙন, জোয়ারের পানি, জমি পতিত রাখা। তো ভূমিক্ষয়ের মানবসৃষ্ট কারণ কি কি? বন উজাড়, ভূমিকর্ষণ, পশুচারণ, জুম চাষ, সড়ক ও রাস্তা করা, খাল কাটা। তো মানবসৃষ্ট কারণের প্রথম যেটি রয়েছে বন উজাড়। বন উজাড় হলো বিভিন্ন অঞ্চলে যে বনভূমি রয়েছে যেটি মাটি ধরে রাখে, সেই বনের কাঠের জন্য কিছু লোভী মানুষ এই বন উজাড় করে থাকে। এরা এই বন উজাড় করার ফলে গাছটির যে শিকড় সেটি কিন্তু ওই মাটি থেকে উঠে যায় এবং ওই মাটির বা ওই ভূমির উপরের যে প্রাথমিক কণা সেটি আলগা হতে থাকে এবং এই অঞ্চলে ভূমিক্ষয় হয়। এরপর আছে ভূমিকর্ষণ। আমরা জানি যে জমি চাষাবাদের জন্য ভূমিকর্ষণ করা হয়। এই ভূমিকর্ষণ করার ফলে অনেক সময় জমির প্রাথমিক কণার বিযুক্তি ঘটে এবং ভূমির এই প্রাথমিক কণা স্থানান্তরিত হয়, অর্থাৎ ভূমিক্ষয় হয়। এরপর আছে পশুচারণ। পশুচারণের ফলেও পশু যখন এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে থাকে, তখন তার এই অনেক পশু যখন একত্রে চলাচল করে তখন কিন্তু এই ভূমিক্ষয়টি হয়। এরপর রয়েছে জুম চাষ। আমরা জানি পাহাড়ি অঞ্চলে আদিবাসীরা জুম চাষ করে থাকে, অর্থাৎ পাহাড় কেটে ভূমি চাষের উপযোগী করে নেয়। তারা এই ভূমি চাষের যখন উপযোগী করতে যায় তখন কিন্তু পাহাড় কেটে সমান করতে হয় এবং এই পাহাড় কেটে সমান করার কারণে কিন্তু এই জুম চাষের ফলে এই ভূমিক্ষয়টি হয়ে থাকে। এরপরে রয়েছে সড়ক ও রাস্তা করা। সড়ক এবং রাস্তার ক্ষেত্রেও একইভাবে ভূমিক্ষয় হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে মাটি স্থানান্তরিত করতে হয়, ফলে ভূমিক্ষয় হয়। এরপর রয়েছে খাল কাটা। খাল কাটার কারণেও যেহেতু একটি দীর্ঘ এলাকা জুড়ে এই খাল কাটার কার্যক্রম চলে, ফলে ওই যে এলাকায় ওই এলাকায় কিন্তু এই খাল কাটার কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। এ পর্যায়ে আমরা দেখব ভূমিক্ষয়ের কুফল। দেখো, ভূমির উপরিভাগের মাটি স্থানান্তরিত হয়, জমির উর্বরতা কমে গিয়ে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আমরা জানি জমির বা ভূমির উপরিভাগে যে কণা থাকে সেটি মূলত উদ্ভিদকে তার পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। তাই উপরিভাগের মাটি যখন স্থানান্তরিত হয় তখন জমির উর্বরতা হ্রাস পায় এবং উৎপাদন ক্ষমতা কমে যায়। ফসলের উৎপাদন কমে যায়, যেহেতু ফসল তার উপযুক্ত পুষ্টি উপাদান পায় না সেহেতু তার ফলন কমে যায়। নদীর তীরবর্তী স্থানে ভূমিক্ষয়ের ফলে প্রচুর আবাদি জমি নষ্ট হয়। যেহেতু নদীর তীরবর্তী স্থানে চরভূমি, সেই চরভূমিতে ফসল চাষাবাদ করা হয়, কিন্তু ভূমিক্ষয়ের ফলে সেই চর নদীতে বিলীন হয়ে যায় এবং এর ফলে অনেক আবাদ ভূমি নষ্ট হয়ে যায়। ভূমিক্ষয়ের ফলে রাস্তাঘাট ভেঙে গিয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়। যেহেতু ভূমিক্ষয়ের ফলে রাস্তাঘাটের বাঁধ ভেঙে যায়, ফলে রাস্তাঘাট ভেঙে যায় এবং রাস্তাঘাট ভেঙে গিয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যায়। ভূমিক্ষয়ের ফলে মাটির অভ্যন্তরে অণুজৈবিক কার্যাবলী হ্রাস পায়, ফলে জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। যেহেতু ভূমিক্ষয়ের প্রাথমিক কণা যেগুলো মূলত অণুজৈবিক কার্যাবলীর জন্য খুবই উপযোগী সেগুলোই বিযুক্তি ঘটে, তাই এই বিযুক্তি ঘটার ফলে অণুজৈবিক কার্যাবলী হ্রাস পায়, তাই জমির উৎপাদন ক্ষমতা কমে যায়। ভূমিক্ষয়ের ফলে গাছের গোড়ার মাটি সরে যায়। তো ভূমিক্ষয়ের কুফল আমরা দেখলাম। এই পর্যায়ে আমরা দেখব ভূমি বা মৃত্তিকা সংরক্ষণ কি। দেখো, মাটির ভৌত, রাসায়নিক, জৈবিক গুণাবলী অক্ষুণ্ণ রাখার জন্য ভূমিক্ষয় রোধ করাকে ভূমি সংরক্ষণ বলে। মাটির যে ভৌত, রাসায়নিক এবং জৈবিক গুণাবলী রয়েছে, যেটির মাধ্যমে আমরা ধারণা করতে পারি মাটিটি উর্বর নাকি অনুর্বর, সেই যে গুণাবলী রয়েছে সেগুলো অক্ষুণ্ণ রাখার জন্য ভূমিক্ষয় রোধ করাকে ভূমি সংরক্ষণ বলে। ভূমি সংরক্ষণের উপায় আমরা একটু যদি দেখি, ভূমি সংরক্ষণের উপায় কি, আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি যে 3টি ফসল বিভিন্নভাবে চক্র আকারে ঘুরতেছে। তো এটি মূলত ভূমিক্ষয়ের একটি সংরক্ষণের একটি উপায়। এটি ছবিটি হলো শস্য পর্যায়ের ছবি। তো শস্য পর্যায় গ্রহণ করা। শস্য পর্যায় হলো 1 নম্বরে যে একই জমিতে শুধু একক ফসল চাষ না করে সারা বছর ধরে চাষ করতে হবে। আমরা দেখি যে
আমাদের অঞ্চলে এক ফসলি জমিতে আমরা দেখি যে আমাদের দেশে এক ফসলি জমিতে শুধুমাত্র একটি ফসল চাষাবাদ করে সারা বছর জমি ফেলে রাখা হয়। এটি না করে যদি সারা বছর ধরে ফসল চাষ করা যায় তাহলে কিন্তু ওই জমিটি আবৃত থাকে এবং আবৃত থাকার ফলে ভূমিক্ষয় রোধ হয় এবং ভূমি সংরক্ষণ করা যায়। একই জমিতে এক ধরনের ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল চাষ করতে হবে। অর্থাৎ একটি ফসল যখন বারবার চাষ করা হয় তখন ওই জমির কিন্তু একই পুষ্টি উপাদান ওই ফসলটি নিয়ে থাকে, ফলে জমিটির পুষ্টি উপাদান কমে যায় এবং উৎপাদন ক্ষমতা কমে যায়। এবং একই ফসল যখন বারবার করা হয় তখন কিন্তু একটি নির্দিষ্ট সময়ই করা হয়, পরবর্তী সময় জমিটি ফাঁকা থাকে, ফলে ভূমিক্ষয় হয়। তাই একই ফসল যদি বারবার না করে ভিন্ন ভিন্ন ফসল বারবার করা হয় তাহলে কিন্তু ভূমিক্ষয় রোধ করা সম্ভব এবং মাটি সংরক্ষণ করা সম্ভব। এরপরে রয়েছে বড় পাতা বিশিষ্ট অন্তত একটি ফসল যেমন ভুট্টা, কুমার, কচু ইত্যাদি চাষ করতে হবে। এক্ষেত্রে এই বড় পাতা বিশিষ্ট ফসল যদি চাষ করা হয় তখন কিন্তু ওই মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং মাটির জলীয় বাষ্প ঠিকভাবে থাকে, ফলে মাটির প্রাথমিক কণার বিযুক্তি রোধ করা যায় এবং এতে মাটি সংরক্ষিত হয়। এরপর রয়েছে জৈব সার প্রয়োগ। আমরা জমিতে যদি জৈব সার প্রয়োগ করি, জৈব সার মাটির কণার মধ্যে সংযুক্তি বাড়ায় এবং মাটি এক জায়গায় ধরে রাখে, ফলে মাটির গুণাগুণ বজায় থাকে এবং ভূমি সংরক্ষিত হয়। এরপরে বলা হয়েছে নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা। সেচ ব্যবস্থার অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে যদি আমরা নিয়ন্ত্রিতভাবে যেমন একটি নির্দিষ্ট স্তরে যদি আমরা সেচ দিয়ে থাকি তাহলে কিন্তু এই ভূমিক্ষয় রোধ করা সম্ভব এবং এতে করে ভূমি সংরক্ষিত হয়। এরপরে আমরা বলছি পাহাড়ে ধাপ চাষ। পাহাড়ে যদি যেভাবে আমরা জুম চাষ করতে দেখি, যেমন একটি পাহাড়ের একটি নির্দিষ্ট এলাকা সমান করে কেটে ফেলা হয়, সেটি না করে যদি আমরা পাহাড়ে ধাপ ধাপ করে চাষ করা যায়, ছোট ধাপ, তারপরে আরেকটি ধাপ, তারপরে আরেকটি ধাপ, এভাবে করে যদি পাহাড় কেটে চাষ করা যায় তাহলে কিন্তু ভূমিক্ষয় রোধ করা যায় এবং পাহাড়ে ভূমি সংরক্ষণ করা যায়। এরপর রয়েছে ফালি করে চাষ। ফালি মূলত একটি স্থান উঁচু এবং মাঝখানে কিছু জায়গা ফালি বা নালা তৈরি করে আবার আরেকটি জায়গায় চাষ করা। তোমরা স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছ, ঠিক এভাবেই যদি চাষ করা যায় তাহলে উপরের স্তরে যদি পানিতে ভূমি ক্ষয় হয় সেটি কিন্তু আবার নিচে যেখানে নালা তৈরি করা আছে সেখানে কিন্তু সেই মাটিটি গিয়ে জমা হবে। তাই এই ফালি করে চাষ করার মাধ্যমেও ভূমি সংরক্ষণ করা সম্ভব। এরপরে বলা হয়েছে সমঢাল বিশিষ্ট বাঁধ। যেমন তোমরা স্ক্রিনে যেভাবে ছবিটি দেখতে পাচ্ছ যে সকল স্তরের ঢাল সমান এবং বাঁধ দেওয়া হয়েছে, যেখানে বাঁধ রয়েছে সেই জায়গাটি কিন্তু উঁচা এবং কিছু কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এখান থেকে মাটি অন্য স্থানে না স্থানান্তরিত হতে পারে। তো এই সমঢাল বিশিষ্ট বাঁধ দিয়ে ভূমি সংরক্ষণ করা সম্ভব। এরপরে রয়েছে জমিতে জাবরা বা মালচিং প্রয়োগ। মালচিং মূলত হলো জমিতে বাষ্প ধরে রাখার জন্য একটি আবরণ দেয়া, যেই আবরণের মাধ্যমে জমিতে বা উদ্ভিদের শিকড়ে বাষ্প ধরে রাখার পদ্ধতি, সেটি মূলত মালচিং। তো জমিতে জাবরা বা মালচিং হলো যেখানে গাছ রয়েছে সেখানে খড়কুটা বা পলিথিন দ্বারা যদি ঢেকে দেওয়া হয় সেটি মূলত জাবরা প্রয়োগ। এই ঢেকে দেওয়ার ফলে জমিতে সরাসরি বৃষ্টির পানি বা সেচের পানি বা অন্য কোনো পানি আঘাত করতে পারে না, ফলে প্রাথমিক কণার বিযুক্তি হয় না এবং মাটিটি বা ভূমিটি সংরক্ষিত হয়। সর্বশেষ রয়েছে উইন্ড ব্রেকার বৃক্ষরোপণ। উইন্ড ব্রেকার হলো বাতাসকে বাধাপ্রাপ্ত করে এরকম বৃক্ষ, যেমন আমাদের কৃষকরা বহু প্রাচীনকাল থেকেই এতে অভ্যস্ত। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখে থাকবে যে ফসলের ক্ষেতে কিন্তু বিভিন্ন ধরনের তাল গাছ, খেজুর গাছ লাগানো হয়। এই যে খেজুর গাছ, তাল গাছ ফসলের আইলে লাগানো হয়, এটি মূলত উইন্ড ব্রেকার বৃক্ষ। বর্তমানে আধুনিক প্রযুক্তি হিসাবে এই উইন্ড ব্রেকার বৃক্ষ রোপণ করে ভূমিক্ষয় রোধ করা যায়।
আমরা স্ক্রিনে এখন একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে হিউমাস এবং অর্গানিক ম্যাটার দেয়া আছে। তো এই ছবির মাধ্যমে আমরা যদি একটু একটা জিনিস জানতে চাই, যেমন মাটির উর্বরতা কি, মাটির উর্বরতার সংজ্ঞাটি আমরা বোঝার চেষ্টা করি এর ছবির মাধ্যমে। তো মাটির উর্বরতা হলো স্বাভাবিক পরিবেশে প্রাকৃতিক উপাদানসমূহ যেমন আলো, তাপ, আর্দ্রতা ও মাটির অনুকূল ভৌত অবস্থায় ফসলের চাহিদা অনুযায়ী কোনো জমির পরিশোষণ আকারে পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতা। পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতাই হলো মাটির উর্বরতা। অর্থাৎ স্বাভাবিক পরিবেশ বলতে যখন সব কিছুই স্বাভাবিক, কোনো কিছু যেমন আলো, তাপ, আর্দ্রতা, মাটির অনুকূল ভৌত অবস্থা সব কিছুই স্বাভাবিক থাকে, তখন উদ্ভিদকে যে পরিমাণ পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে সেটি মূলত মাটির উর্বরতা। অর্থাৎ একটি স্বাভাবিক পরিবেশে যেখানে কোনো কিছু পরিবর্তন করা হয়নি, সেখানে যে পরিশোষণযোগ্য পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে সেটি ওই মাটির উর্বরতা। তো মাটির উর্বরতার উপাদান রয়েছে। মাটির উর্বরতার উপাদানগুলো হলো মাটির পৈতৃক শিলা। মাটির পৈতৃক শিলা বলতে যেই শিলা বা যেই পাথর থেকে মাটিটি উৎপন্ন হয়েছে সেটি হলো মাটির পৈতৃক শিলা। এই মাটির পৈতৃক শিলা উর্বরতার উপাদান। এরপরে রয়েছে গাছপালা ও জলবায়ু। ওই অঞ্চলে গাছপালা ও জলবায়ু মাটির উর্বরতার উপাদান। মাটির অম্লমান, মাটির বুনট, মাটির বুনট এবং ভূমির বন্ধুরতা। ভূমির বন্ধুরতা বলতে ভূমি কতটা উঁচু নিচু বা ভূমি ঢাল বিশিষ্ট কিনা, সেই ভূমির বন্ধুরতাও এই মাটির উর্বরতার উপাদান। তো এ পর্যায়ে আমরা দেখব মাটির উৎপাদন ক্ষমতা কি। দেখো, নির্দিষ্ট ব্যবস্থাপনায় নির্দিষ্ট পরিমাণ চাষকৃত মাটির সর্বোচ্চ ফলন দেওয়ার ক্ষমতাকে ওই মাটির উৎপাদন ক্ষমতা বলে। আমরা মাটির উর্বরতা বলেছি যে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ একদম স্বাভাবিক অবস্থায় ওই মাটি থেকে যে পরিমাণ পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে গাছকে। যেমন আমরা যদি নদীর পাড়ের মাটির কথা চিন্তা করি, যেখানে এঁটেল মাটি রয়েছে, সেই মাটিটি কিন্তু গাছকে স্বাভাবিকভাবে পুষ্টি উপাদান সরবরাহ করতে ওইভাবে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু সেটি অনেকটা অনুর্বর মাটি। কিন্তু ওই মাটিকে যদি আমরা নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে, যেমন ওই মাটি প্রয়োগ করি এবং জৈব সার প্রয়োগ করে যদি আমরা তাকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারি, তাহলে কিন্তু নির্দিষ্ট ব্যবস্থাপনায় তাকে আমরা চাষযোগ্য করে তুলতে পারি। এই যে চাষযোগ্য করে তোলা এবং চাষযোগ্য করে তোলার পরে তার যে উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ যে পরিমাণ ফলন দিতে পারে, সেটি মূলত মাটির উৎপাদন। আমরা একটা সমীকরণের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বের করার জন্য দেখিয়েছি। দেখো, আমরা উৎপাদন ক্ষমতার একটি সমীকরণ দেখিয়েছি যে মাটির উৎপাদন ক্ষমতা সমান সমান মাটির উর্বরতা যোগ উপযুক্ত আবহাওয়া যোগ উত্তম ব্যবস্থাপনা। অর্থাৎ মাটির উৎপাদন ক্ষমতার একটি অংশ হলো মাটির উর্বরতা। তো মাটির উর্বরতার সাথে উপযুক্ত আবহাওয়া এবং উত্তম ব্যবস্থাপনা, অর্থাৎ কৃষিক্ষেত্রে যে সকল ব্যবস্থাপনা নেওয়া হয়, সেই সকল ব্যবস্থাপনা নেওয়ার ফলে মাটির উৎপাদন ক্ষমতা পাওয়া যায়। তো এই তিনটির একদম সংযুক্ত হয়ে তিনটির সম্পৃক্ততা এবং তিনটির সমষ্টি মূলত হলো মাটির উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ যে পরিমাণ ফলন দিতে পারে সেটি মূলত মাটির উৎপাদন ক্ষমতা। তো মাটির উৎপাদন ক্ষমতার উপাদানসমূহ রয়েছে মাটির বুনট ও সংযুক্তি এবং মাটির তাপমাত্রা ও পানি, মাটির উর্বরতা, মাটির ফসল ব্যবস্থাপনা। অর্থাৎ মাটির উৎপাদন ক্ষমতার একটি ভাগ হলো মাটির উর্বরতা। ফসল ব্যবস্থাপনার মধ্যে ভূমি কর্ষণ, ফসল পর্যায়, আগাছা দমন ইত্যাদি রয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখব মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে তুলনা। আমরা মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে তুলনাটা একটু দেখে নিই। দেখো, প্রথমেই আমরা বলছি সংজ্ঞায় আমরা মাটির উর্বরতা বলছি মাটি ফসলকে যে পরিমাণ ও যে অনুপাতে পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতাকে ওই মাটির উর্বরতা বলে। এবং মাটির উৎপাদন ক্ষমতা হলো নির্দিষ্ট ব্যবস্থাপনায় কোনো জমির সর্বোত্তম ফসল উৎপাদন করার ক্ষমতাকে ওই জমির উৎপাদন ক্ষমতা বলে।
গুণাগুণ: মাটির উর্বরতা একটি মৌলিক গুণ এবং মাটির উৎপাদন ক্ষমতা একটি অর্জিত গুণ। মৌলিক গুণ বলতে যেহেতু এটি স্বাভাবিক অবস্থায়, উর্বরতা হলো স্বাভাবিক অবস্থায় পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতা, আর মাটির উৎপাদন ক্ষমতা হলো ব্যবস্থাপনার পরে, অর্থাৎ বিভিন্ন ব্যবস্থাপনা নেয়ার পরে যে উৎপাদন ক্ষমতা বা পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতা, সেটি হলো উৎপাদন ক্ষমতা। এরপরে রয়েছে ধর্ম: মাটির উর্বরতা একটি সুপ্ত ধর্ম, আর মাটির উৎপাদন ক্ষমতা পরিবর্তনশীল ধর্ম। নির্ভরশীলতা: সকল উর্বর মাটি উৎপাদনশীল নাও হতে পারে, কিন্তু সকল উৎপাদনশীল মাটি অবশ্যই উর্বর। দেখো, এখানে কিন্তু একটি অনুধাবনমূলক প্রশ্ন আসে যে সকল উর্বর মাটি উৎপাদনশীল মাটি নাও হতে পারে। তো এখানে মূল ব্যাপার হলো যে উর্বর মাটি আমরা তাকেই বলছি যে মাটি তার পুষ্টি উপাদান, স্বাভাবিক পরিবেশে পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতা। তো অনেক সময় দেখা যায় একটি মাটিতে একটি নির্দিষ্ট পুষ্টি উপাদান অনেক বেশি পরিমাণ থাকতে পারে, যেটি ওই উদ্ভিদের জন্য হয়তো উপযোগী না, কিন্তু অন্য একটি উদ্ভিদের জন্য সেটি উপযোগী হতেও পারে। যেমন বেলে মাটিতে বাদাম চাষ করা যায়, কিন্তু বেলে মাটিতে কিন্তু ধান চাষ করা যায় না। সেক্ষেত্রে বাদামের জন্য উপযোগী পুষ্টি উপাদান কিন্তু ওই বেলে মাটিতে রয়েছে, কিন্তু ধানের জন্য যে পুষ্টি উপাদান দরকার সেটি কিন্তু নেই। সেক্ষেত্রে ওই মাটিটি বাদামের জন্য উৎপাদনক্ষম হলেও কিন্তু উৎপাদনশীল হলেও ধানের জন্য কিন্তু উৎপাদনশীল হবে না। তাই সকল উর্বর মাটি উৎপাদনশীল নাও হতে পারে। আবার আমরা বলছি সকল উৎপাদনশীল মাটি অবশ্যই উর্বর, কিন্তু সকল উৎপাদনশীল মাটি অবশ্যই উর্বর এই জন্য কারণ উৎপাদনশীলতা আমরা দেখেছি যে নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা অর্জন করতে হয়। তাই উৎপাদনশীল করতে গেলে অবশ্যই উর্বর মাটি প্রয়োজন হবে। এ পর্যায়ে রয়েছে উপযোগিতা: ফসল ফলানোর উপযোগী নাও হতে পারে, অর্থাৎ মাটির উর্বর মাটি অনেক সময় ফসল ফলানোর উপযোগী হয় না, কারণ নির্দিষ্ট ফসলই ওই মাটিতে জন্মে, সব ফসল ওই মাটিতে নাও জন্মাতে পারে। এরপর রয়েছে উৎপাদনক্ষম মাটি ফসল উৎপাদন উপযোগী হতেই হবে, অর্থাৎ উৎপাদন ক্ষমতা হলো অর্জিত গুণ যেহেতু, তাই ওই নির্দিষ্ট ফসলের জন্য ওই মাটিকে নির্দিষ্ট ব্যবস্থাপনায় অবশ্যই উৎপাদনক্ষম করে তুলতে হবে। তো আমরা তুলনা দেখলাম মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার তুলনা, সেখানে কিন্তু আসলে মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতার পার্থক্যও আসতে পারে। তো এ পর্যায়ে আমরা দেখব মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা সংরক্ষণ ও বৃদ্ধির উপায়। তো রয়েছে প্রথমেই মাটিতে জৈব পদার্থ প্রয়োগ করে, অর্থাৎ মাটিতে যদি জৈব পদার্থ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা দুটোই বৃদ্ধি পায়, কারণ মাটির উর্বরতা তো মাটিতেই একটি সুপ্ত ধর্ম, কিন্তু উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য অবশ্যই জৈব পদার্থ যেমন গোবর, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ইত্যাদি প্রয়োগ করে মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এরপর রয়েছে মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করে, যেহেতু মাটিতে নির্দিষ্ট পরিমাণ পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য ব্যবস্থাপনা করা দরকার, তাই ওই মাটিতে কোন রাসায়নিক সার বা কোন পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে সেই পুষ্টি উপাদানের রাসায়নিক সার, যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি বা জিপসাম এই ধরনের সার বাজার থেকে এনে প্রয়োগ করে মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। সবুজ সার ও লিগিউম জাতীয় ফসল চাষ করে। সবুজ সার আমরা জানি যে উদ্ভিদগুলো মাটিতে জৈব সার হিসাবে বা মাটিতে জৈব উপাদান যোগ করে তাকে কিন্তু আমরা সবুজ সার বলেছি। সবুজ সার বা লিগিউম জাতীয় উদ্ভিদ, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে নোডিউল ফর্ম করে, এই যে নোডিউল রয়েছে, এই নোডিউলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া রয়েছে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে নিয়ে যায় এবং মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার ফলে মাটিতে যে কোনো ফসলের ফলনও কিন্তু বৃদ্ধি পায়। এরপর রয়েছে আগাছা নিধন করে, যেহেতু আগাছা মাটির থেকে তার নিজের বাঁচার জন্য পুষ্টি উপাদান নিয়ে যায়, ফলে আমাদের যে মূল ফসল সেই ফসলটি কিন্তু ওই পুষ্টি উপাদান পায় না, তাই আগাছা নিধন করেও মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।
মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে উদ্ভিদের পুষ্টি উপাদান, পরিশোষণযোগ্য পুষ্টি উপাদান রাসায়নিক বিক্রিয়া যেমন অম্লত্ব ও ক্ষারত্বের উপর নির্ভর করে। তাই পরিশোষণযোগ্য পুষ্টি উপাদান সরবরাহের জন্য মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করতে হবে এবং এই অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করার মাধ্যমে মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষণ ও বৃদ্ধি করা যায়। এরপর রয়েছে ফসল পর্যায় গ্রহণ। ফসল পর্যায় গ্রহণ হলো একই ফসল বারবার একই জমিতে চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল সারা বছর ধরে চাষ করাকে ফসল পর্যায় বলা হয়। তো এই ফসল পর্যায় গ্রহণের মাধ্যমে মাটির কীতে নির্দিষ্ট পুষ্টি উপাদান বারবার পরিশোষণ না হয়ে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান বারবার শোষণ হয় এবং এতে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির পুষ্টি উপাদান ঠিক থাকে, তাই মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষিত হয়। এরপর রয়েছে ভূমিক্ষয় রোধ করে। ভূমিক্ষয় রোধের আমরা বিভিন্ন উপায় পড়েছি, সেই ভূমিক্ষয় রোধ করে কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা সম্ভব। এরপর হচ্ছে নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ড্রিপ ইরিগেশন বা ফোয়ারা ইরিগেশন। এই ইরিগেশনের ফলে এই ধরনের সেচ পদ্ধতিতে কিন্তু পানির ফ্লো বা পানির প্লাবন খুব নিয়ন্ত্রিত থাকে। এই নিয়ন্ত্রিত থাকার ফলে ভূমিক্ষয় কম হয় এবং ভূমিক্ষয় কম হওয়ার কারণে মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষিত হয়। সর্বশেষ রয়েছে জাবরা বা মালচিং প্রয়োগ করে। জাবরা বা মালচিং প্রয়োগ করার ফলে যেহেতু মাটির উপরিয় স্তর ঢাকা থাকে এবং মাটির উপরিয় স্তরে ঢাকার ফলে মাটির পুষ্টি উপাদান সংরক্ষিত থাকে। এই মাটির পুষ্টি উপাদান যেহেতু সংরক্ষিত থাকে ফলে মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষিত থাকে। এইভাবেই কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ করা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যন্ত ক্লাসের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষণ এবং বৃদ্ধির উপায়। এ পর্যায়ে আমরা ক্লাসের শেষ পর্যায়ে একদম চলে এসেছি। এখন আমরা দেখব এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। আমরা প্রথমেই দেখে নিই এই অধ্যায় থেকে কি কি জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। দেখো, শুরুতেই রয়েছে ভূমিক্ষয় কি, এরপরে ভূমি সংরক্ষণ কি, মাটির উর্বরতা কি, মাটির উৎপাদন ক্ষমতা কি। এগুলো মূলত জ্ঞানমূলক প্রশ্ন। তো ভূমিক্ষয়ের সংজ্ঞা আমরা দিয়েছি, ভূমি সংরক্ষণ, মাটির উর্বরতা, মাটির উৎপাদন ক্ষমতার সংজ্ঞাও কিন্তু আমরা দিয়েছি। মাটির উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে অনেক সময় মাটির উৎপাদন ক্ষমতা নির্ণয়ের সমীকরণটি লিখো, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন আসে। এরপরে রয়েছে ভূমিক্ষয়ের প্রকারভেদ লিখো। এরপরে রয়েছে ভূমিক্ষয়ের কুফল লিখো। মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতার তুলনা করো। সকল উর্বর মাটি উৎপাদনশীল নয়, তবে সকল উৎপাদনশীল মাটি উর্বর মাটি ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্নটি কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটি একটু আমি আলোচনা করি যে সকল উর্বর মাটি উৎপাদনশীল নয়, তবে সকল উৎপাদনশীল মাটি উর্বর মাটি। মূলত মাটির উর্বরতা হলো মাটির একটি সুপ্ত ধর্ম এবং মাটির মধ্যেই এটি থাকে, কিন্তু মাটির উৎপাদনশীলতা হলো একটি অর্জিত গুণ। মাটির উৎপাদনশীলতার একটি অংশ হলো মাটির উর্বরতা, অর্থাৎ মাটিকে উৎপাদনশীল করতে গেলে মাটির উর্বরতার প্রয়োজন রয়েছে। তবে সকল উর্বর মাটি কিন্তু আবার উৎপাদনশীল নয়, কারণ উর্বর মাটিতে যে সকল পুষ্টি উপাদান রয়েছে হয়তো সেটি সব উদ্ভিদের জন্য উপযোগী নাও হতে পারে। একটি মাটি, ধরো যদি কার্বন রিচ থাকে, অর্থাৎ সেই মাটিতে যদি কার্বন বেশি থাকে, সেই মাটিতে কিন্তু যদি কার্বন লাভিং প্লান্ট যেগুলো রয়েছে, যেমন কার্বন পছন্দ করে এই ধরনের উদ্ভিদ চাষাবাদ করলে সেই উদ্ভিদ কার্বন নিতে পারবে। কিন্তু কার্বন পছন্দ করে না এই ধরনের উদ্ভিদ চাষাবাদ করলে কিন্তু ওই মাটি থেকে কোনোভাবেই ফলন পাওয়া সম্ভব নয়। তাই ওই মাটিকে নির্দিষ্ট ব্যবস্থাপনায় যদি উৎপাদনক্ষম করা যায়, অর্থাৎ ওই বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে ওই মাটিকে জৈব সার প্রয়োগ করে বা অন্যান্য পুষ্টি উপাদান প্রয়োগ করে যদি উৎপাদনক্ষম করা যায়, তাহলে কিন্তু সেই ফসলটিও চাষ করা যাবে। তাই সকল উর্বর মাটি উৎপাদনশীল নয়, তবে সকল উৎপাদনশীল মাটি অবশ্যই উর্বর মাটি, কারণ উৎপাদনশীল হতে হলে মাটিকে অবশ্যই উর্বর কিন্তু হতেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে ভূমি সংরক্ষণের গুরুত্ব।
লিখো এবং জৈব পদার্থই মাটির প্রাণ, এই এটুকু আলোচনা করতে হবে যে জৈব পদার্থই মাটির প্রাণ। আমরা জানি মাটির যে আমরা গঠন দেখেছি সেখানে 5 ভাগ জৈব পদার্থ থাকার কথা। জৈব পদার্থ মূলত মাটির কণাগুলোকে ধরে রাখে এবং মাটিতে আর্দ্রতা ধরে রাখে, এবং এই আর্দ্রতার ফলেই মাটিতে যে পানি, কৈশিক পানি থাকে, এই কৈশিক পানি উদ্ভিদের জন্য পুষ্টি উপাদানকে সহজলভ্য করে তোলে এবং পরিশোষণযোগ্য করে তোলে। তাই জৈব পদার্থ মাটির প্রাণ হিসাবেই খ্যাত। এখন আমরা দেখব এই অধ্যায়ের উদ্দীপক, কি কি ধরনের উদ্দীপক হতে পারে। দেখো, প্রথমে ছবি দেখিয়েছি এখানে, যেখানে উদ্দীপকের একটি ছবি রয়েছে, যেখানে রয়েছে বৃষ্টিপাত, ভূমিকর্ষণ, জুম চাষ, পশুচারণ, এবং এটি ক, খ, গ, ঘ দিয়ে চিহ্নিত করা। এরপরে আমরা সেখান থেকে দেখিয়েছি ভূমিক্ষয়, তারপরে দেখিয়েছি ফলন হ্রাস। আমরা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবো উপরে চারটি কারণে ভূমিক্ষয় হয়ে থাকে এবং ভূমিক্ষয়ের ফলে ফলন হ্রাস হয়ে থাকে। ঠিক এরকম একটি ছবি দিয়ে তোমাদের কিন্তু উদ্দীপক দিয়ে দিতে পারে। তারপরে তারা প্রশ্ন করতে পারে যে ভূমিক্ষয় কি, ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন ভূমিক্ষয় কি, খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন করতে পারে যে ভূমিক্ষয়ের কুফল কি কি। এরপরে গ নম্বরে প্রশ্ন করতে পারে চিত্রে ক চিহ্নিত অংশের ভূমির ক্ষেত্রে কিরূপ প্রভাব ফেলে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এরপরে ঘ নম্বর বা উচ্চতার দক্ষতার প্রশ্ন করতে পারে যে গ, ঘ চিহ্নিত বা উপরে চিহ্নিত কারণগুলো থেকে কিভাবে ভূমি সংরক্ষণ করা যায় তা ব্যাখ্যা করো। তো এভাবে কিন্তু এই চিত্র দিয়েও প্রশ্ন করতে পারে। এরপরে আমরা দেখি যে আরেকটি উদ্দীপক দেখি, যেখানে প্রশ্ন লেখা রয়েছে বা উদ্দীপকটি লিখে দেওয়া হয় এভাবে যে মোহাম্মদ রহিম মিয়ার জমি নদী তীরবর্তী হওয়ায় প্রতি বছর প্লাবিত হয় এবং জমির ফসল উৎপাদন হ্রাস পেতে থাকে। এই অবস্থায় রহিম মিয়া কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি কর্মকর্তা তাকে ভূমিক্ষয় রোধের পরামর্শ দেন। তো সেক্ষেত্রে কি কি প্রশ্ন হতে পারে, দেখো এখানেও ভূমিক্ষয় কি, ভূমিক্ষয়ের কুফল কি কি। আবারও কিন্তু এখানে প্রশ্ন এরকমও দিতে পারে ভূমি সংরক্ষণ কি, ভূমি সংরক্ষণের উপায় কি, এভাবে দিতে পারে। এরপরে গ নম্বর প্রশ্ন, রহিম মিয়ার জমি উৎপাদনশীলতা হ্রাসের কারণ নিরূপণ করো, অর্থাৎ ভূমিক্ষয়ের কারণগুলো নিরূপণ করতে হবে। এরপরে ঘ নম্বরে জমিকে উৎপাদনশীল করতে কৃষি কর্মকর্তা পরামর্শ যৌক্তিকতা ব্যাখ্যা করো, অর্থাৎ কৃষি কর্মকর্তা যে তাকে ভূমিক্ষয় রোধের যে পরামর্শ দিল সেটি কতটা যৌক্তিক ফসল উৎপাদনের জন্য সেটি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে কিন্তু ভূমি সংরক্ষণের উপায় বা ভূমিক্ষয় রোধের উপায়টি তোমার ব্যাখ্যা করতে হবে। আশা করি তোমরা উদ্দীপক বুঝতে পেরেছো। এছাড়াও বিভিন্ন ধরনের উদ্দীপক হতে পারে, যেমন আমরা যে প্রশ্নগুলো পড়েছি সেখান থেকেই প্রশ্ন আসতে পারে, প্রশ্ন হতে পারে যে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতার মধ্যে তুলনা করো, এটি কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে প্রশ্ন আসতে পারে বিভিন্ন যে কি কি ধরনের ভূমিক্ষয় হয়ে থাকে, ভূমিক্ষয়ের প্রকারভেদ লিখো, বা পানিজনিত ভূমিক্ষয়ের প্রকারভেদ লিখো, বা বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রকারভেদ লিখো। এরপরে জ্ঞানমূলক আরেকটি প্রশ্ন আসে যে সেলটেশন কি, আবার অনেক সময় আসে কালি ভূমিক্ষয় কি। এই যে প্রকারভেদের অভ্যন্তরে যে ভূমিক্ষয়ের সংজ্ঞা আমরা পড়েছি সেখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে। তারপরে আবার অনেক সময় আসে যে ভূমিক্ষয়ের মানবসৃষ্ট কারণ কি কি, সেগুলোও কিন্তু অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে। তো আশা করি তোমরা এই অধ্যায়টি পুরোপুরি বুঝতে পেরেছ। অধ্যায়ের আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ভূমি সংরক্ষণ এবং ভূমিক্ষয়ের উপরে এখানে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমরা এই অধ্যায়েরই 3য় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ।